শ্রেণীবিন্যাস। আমরা আমাদের পৃথিবীতে আলহামদুলিল্লাহ অনেক উদ্ভিদ এবং অনেক প্রাণী দেখতে পাই। এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের সাথে কোথাও না কোথাও কোনো না কোনো অবস্থান থেকে কোনো বৈশিষ্ট্য দ্বারা আমরা মিল খুঁজে পেতে পারি, এমনকি তাদের মধ্যে অমিলও রয়েছে। এই সমস্ত মিল এবং অমিল অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উপর ভিত্তি করে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস অনেক গবেষণা করেন এবং আলহামদুলিল্লাহ তার গবেষণা লব্ধ ফলাফল থেকে উনি জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাসের একটি ধারণা দেন, যে শ্রেণীবিন্যাসের ধারণাটি জীবজগতের প্রাণী বা উদ্ভিদ তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে সাজানো হয়। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর আকৃতি, তাদের গঠন, স্ট্রাকচারালি গঠন, তাদের বৈশিষ্ট্য, তাদের চলন, তাদের অবস্থান, পরিবেশের সাথে তাদের সম্পর্ক, এগুলির উপর ভিত্তি করে তিনি তাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেন। এই কারণে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে। তাহলে আমরা অবশেষে শ্রেণীবিন্যাস এর সংজ্ঞাতে বলতে পারি বিভিন্ন জীবের, অর্থাৎ হতে পারে সেটা প্রাণী, হতে পারে সেটা উদ্ভিদ, তাদের অভ্যন্তরীণ বা বাহ্যিক সাদৃশ্য মিল বা বৈসাদৃশ্য অর্থাৎ অমিল এর উপর ভিত্তি করে আমরা জীবজগৎকে যদি বিভিন্ন দলে বা উপদলে, বিভিন্ন শাখায় বা প্রশাখায় যদি বিভক্ত করতে পারি, তাদেরকে শ্রেণীবিন্যাস বলে হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাস করার ফলে আলহামদুলিল্লাহ আমরা উদ্ভিদ বা জীব সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের শ্রম কমে আসছে। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর যদি বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টার যদি আমরা জানতে চাই, তাহলে শ্রেণীবিন্যাসের কারণে তাদের সেপারেশন করা হয়েছে। অর্থাৎ একটি ধর্ম সম্পর্কিত জীবকে একদিকে, একটি দলে বা একটি উপদলে বিভক্ত করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা অল্প শ্রমে আমাদের জ্ঞানকে আহরিত করতে পারি। এর ফলে দেখা যাচ্ছে যে খুব সহজে আমরা ওই সমস্ত জীবের প্রকৃতি, জীবের অবস্থান, জীবের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা করতে পারি। আমরা ওই সমস্ত জীবকে নিয়ে তার সামনের দিকে কিভাবে তার প্রজাতি সংখ্যা বৃদ্ধি করা যায় বা কিভাবে তাকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করা যায়, আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা শ্রেণীবিন্যাস থেকে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে আলাদা করে আমরা স্টেপ বা ভূমিকা নিতে পারি। তো শ্রেণীবিন্যাসের মহৎ যে উদ্দেশ্যটা ছিল সেটি হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে দলে উপদলে বিভক্ত করা। এর ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত জীবকে খুঁজে পেতে বা তাদের ধর্ম এবং তাদের ধর্ম সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো খুঁজে পেতে আমাদের যে শ্রম, তার পরিমাণটা অনেকই কমে গেল এবং আমরা খুব সহজে এবং সহজলভ্য উপায়ে আলহামদুলিল্লাহ শ্রেণীবিন্যাসের কারণে দেখা যাচ্ছে আমরা সেই সমস্ত জ্ঞানকে অর্জন করতে পারি। জীবজগৎ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণীবিন্যাসের জনক হিসেবে তাকে ধরা হয়। ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝ পর্যন্ত জীবজগৎকে প্রধানত দুইটি রাজ্যে ভাগ করা হয়। একটি হচ্ছে উদ্ভিদ জগৎ এবং অন্যটি হচ্ছে প্রাণী জগৎ। পরবর্তীতে
1969 সালে R.H. হুইটেকার জীবের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস এগুলির উপর বেস করে জীবজগৎকে 5টি কিংডম বা 5টি যে রাজ্য রয়েছে তাতে ভাগ করার প্রস্তাব করেন। কিন্তু পরবর্তীতে 1974-এ বিজ্ঞানী মার্গুলিস উনি শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত করেন এবং বিস্তারিত একটা রূপ দেন এবং তার প্রস্তাব অনুযায়ী টোটাল জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করা হয়। যে 2টি সুপার কিংডমের আন্ডারে 5টি কিংডম রয়েছে বা 5টি কিংডম আছে। আমরা ইনশাআল্লাহ সেই সুপার কিংডমগুলি নিয়ে এখন সুপার কিংডম 1 সুপার কিংডম 1টি হচ্ছে প্রোক্যারিওটা, অর্থাৎ সুপার কিংডম 1-এর নামকরণটা করা হচ্ছে প্রোক্যারিওটা। এই প্রোক্যারিওটা জীবের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই জীবগুলি হবে আদিকোষ বিশিষ্ট, অর্থাৎ তাদের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াস সুগঠিত হবে না। প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1-এর অন্তর্গত যে জীবগুলি রয়েছে তারা হবে এক কোষ বিশিষ্ট, অর্থাৎ এককোষী, এবং তারা এতই ক্ষুদ্র যে তাদেরকে দেখতে হলে আমাদেরকে মাইক্রোস্কোপ ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। এটার জন্য তাদেরকে আণুবীক্ষণিক জীবও বলা হয়ে থাকে। এই সুপার কিংডমের 1 অর্থাৎ প্রোক্যারিওটার আন্ডারে যে কিংডম বা রাজ্য রয়েছে সেই রাজ্যটিকে আমরা রাজ্য 1 নামে চিনে থাকি, সেটি হচ্ছে মনেরা। এই মনেরা রাজ্যের অন্তর্গত উদ্ভিদ বা জীব হচ্ছে যেমন নীলাভ সবুজ, শৈবাল, ব্যাকটেরিয়া এগুলি। এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, এরা এককোষী হবে, ফিলামেন্টাস বা কলোনিয়াল বা মাইসেলিয়াম, অর্থাৎ তাদের দেহে সূত্রাকার অংশ থাকবে। যেমন আমরা একটা চিত্র দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হব। যেমন এই যে ব্যাকটেরিয়ার গায়ে আমরা দেখতে পাচ্ছি এই যে সূত্রাকার কিছু অংশ রয়েছে এবং এখান থেকেও কিছু সূত্রাকার অংশ বেরিয়ে যাচ্ছে। তো এবং এদের মধ্যে যেহেতু এরা সুপার কিংডম 1-এর অন্তর্গত এবং আমরা সুপার কিংডম 1-এর বৈশিষ্ট্য দেখে এসেছিলাম তারা আদিকোষ বিশিষ্ট, সুতরাং রাজ্য 1 মনেরা হচ্ছে আদিকোষ বিশিষ্ট, অর্থাৎ তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এর কারণেই তাদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা পাওয়া যায় না। এছাড়াও এই সমস্ত মনেরা জগৎ বা রাজ্যের আন্ডারে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে, অর্থাৎ যে সমস্ত জীব রয়েছে, তাদের কোষের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুকে দেখতে পাই না। সেগুলি হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলি থাকে না, কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে। এদের মধ্যে খাদ্য উৎপাদন বা খাদ্য গ্রহণের কিছু ডিফারেন্ট প্রক্রিয়া রয়েছে। ডিফারেন্ট প্রক্রিয়া মানে হচ্ছে তাদের অবস্থা ভেদে, অবস্থা মানে জীব এবং জীব জগতে যে প্রাণী এবং উদ্ভিদ তার বেজে এরা দুইটা ডিফারেন্ট ওয়েতে তারা খাদ্য গ্রহণ করে। যেমন কেউ কেউ শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, যেমন নর্মালি সেগুলি প্রাণীর মধ্যে পড়ে যায়, এবং যেগুলি হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে সেগুলি উদ্ভিদের মধ্যে পড়ে যায়। তাহলে দুইটি পদ্ধতিতেই খাদ্য গ্রহণের সিস্টেম আলহামদুলিল্লাহ মনেরা বা রাজ্য 1-এর আন্ডারে রয়েছে। একটি হচ্ছে শোষণ পদ্ধতি এবং অন্যটি হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। কিন্তু লক্ষণীয় ব্যাপার, একটা জীবের মধ্যে এই দুইটি পদ্ধতি একসাথে থাকবে না, ডিফারেন্ট। হয়তো কেউ শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, সে সালোক সংশ্লেষণ করে না। কেউ সালোক সংশ্লেষণে খাদ্য গ্রহণ করে, রূপে খাদ্য তৈরি করে খাদ্য গ্রহণ করে, সে শোষণ পদ্ধতি। সুপার কিংডম 2 সুপার কিংডম 2টি হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ ইউক্যারিওটা হচ্ছে সুপার কিংডম 2 এর একটি নামকরণ। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এদের অন্তর্গত জীবজগৎটি প্রকৃত কোষ বিশিষ্ট, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত। এরা এককোষী বা বহুকোষী দুটি হতে পারে এবং এরা একাকীও থাকতে পারে বা একত্রে অর্থাৎ দলবদ্ধভাবেও এরা বসবাস করতে পারে। এই সুপার কিংডম 2 এর অন্তর্গত যে কিংডম বা রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলি সাথে আমরা কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখন আলোচনা করব। রাজ্য 2
এর নামকরণটা হচ্ছে প্রোটিস্টা, রাজ্য 3 এর নামটা হচ্ছে ফাঞ্জাই, রাজ্য 4 এর নামটা হচ্ছে প্লান্টি এবং রাজ্য 5 এর নামটা হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি রাজ্যের অর্থাৎ সুপার কিংডম 2 এর অন্তর্গত যে রাজ্যগুলি রয়েছে তাদের পৃথক বৈশিষ্ট্যগুলি একটা আরেকটার সাথে কম্পেয়ারাইজেশন করে শেখার চেষ্টা করি। প্রোটিস্টা এককোষী বা বহুকোষী হতে পারে, ফাঞ্জাই এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত, আর প্লান্টির ক্ষেত্রে বহুকোষী অর্থাৎ যেমন বড় বড় গাছ, অ্যানিম্যালিয়ার ক্ষেত্রেও বহুকোষী অর্থাৎ বড় বড় যে প্রাণীগুলি রয়েছে সেগুলি, বা ক্ষুদ্র প্রাণীও হবে বাট সেটা এককোষী হবে না। যেহেতু প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া তিনটি সুপার কিংডম 2 এর অন্তর্গত এবং সুপার কিংডম 2টি হচ্ছে ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষ বিশিষ্ট, তাহলে মাস্ট বি এই সুপার কিংডম 2 এর অন্তর্গত যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের প্রত্যেকটা নিউক্লিয়াস সুগঠিত হবে। এটার কারণেই প্রোটিস্টার নিউক্লিয়াসের সুগঠিত, নিউক্লিয়াসেরটাও সুগঠিত, তারপর হচ্ছে প্লান্টিরটাও সুগঠিত, এবং আমরা অ্যানিমালিয়া যেটা দেখতেছি এটাটাও সুকেন্দ্রিক এবং নিউক্লিয়াস সুগঠিত। প্রোটিস্টা জগতে যে জীব জগতে যে জীবগুলি রয়েছে তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে উৎপন্ন করে থাকে, ফাঞ্জাই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে, প্লান্টি সালোকসংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, এবং অ্যানিমালিয়া পরভোজ্য অর্থাৎ খাবারের জন্য বিজ্ঞানের ভাষায় তারা অন্যের উপর নির্ভরশীল। প্রোটিস্টা রাজ্যের কোষের বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় সংগঠিত হয়, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে সেটি মিওসিস প্রক্রিয়ায় সংগঠিত হয়। প্লান্টির ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দুটি প্রক্রিয়ায় কোষের বিভাজন সংগঠিত হয়, অ্যানিমালিয়ার ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দুটি প্রক্রিয়ায় বিভাজন সংগঠিত হয়, অর্থাৎ অ্যানিমালিয়ার যে কোষ বিভাজন সেটি সংগঠিত হয়। প্রোটিস্টার বংশবৃদ্ধির ক্ষেত্রে এদের প্রজনন যৌন বা অযৌন প্রজনন ঘটতে পারে। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে তারা স্পোরের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন গুটি গুটি অবস্থা এদের স্পোর এর মাধ্যমে একত্রিত হয়ে তারপর তারা বিভিন্ন বংশবৃদ্ধি করে থাকে, স্পোরের মাধ্যমে তারা বংশবৃদ্ধি বিস্তার করে। প্লান্টির ক্ষেত্রে যৌন প্রজনন ঘটে থাকে, যেমন বিভিন্ন গাছের ক্ষেত্রে আমরা স্বপরাগায়ন পরপরাগায়ন দেখতে পারি, এবং অ্যানিম্যালিয়ার ক্ষেত্রেও যৌন প্রজনন ঘটে থাকে, যেমন হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে প্রজননটা সংঘটিত হয়। প্রোটিস্টা এর যে রাসায়নিক উপাদানগুলি রয়েছে সেটির মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে মূলত তাদের কোষ প্রাচীরে কাইটিন থাকে, আর প্লান্টির ক্ষেত্রে মূলত এটা পুষ্পক উদ্ভিদ অর্থাৎ তাদের ফুল ধরে, এবং অ্যানিমালিয়ার ক্ষেত্রে যে একটি বৈশিষ্ট্য রয়েছে এদের যে আফটার নিষেকক্রিয়া সংগঠিত হওয়ার পর এদের স্ত্রী জনন কোষ এবং পুরুষ পুং জনন কোষে মিলিত হওয়ার ফলে তাদের কিছু গ্যামেট তৈরি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রোটিস্টা এর অন্তর্গত প্রাণীগুলি রয়েছে অ্যামিবা, শৈবাল, তারপর হচ্ছে যে এদের অন্তর্গত ফাঞ্জাইয়ের অন্তর্গত রয়েছে ইস্ট বা মাশরুম, তারপর হচ্ছে প্লান্টি এর অন্তর্গত যেমন হচ্ছে গাছ হতে পারে, তারপর অ্যানিমালিয়ার অন্তর্গত মানুষ ও বাঘ। এখানে একটু সংশোধন করার একটা ব্যাপার রয়েছে, যেমন প্রোটিস্টার ক্ষেত্রে প্রোটিস্টায় সালোক সংশ্লেষণও যেমন ঘটে থাকে ঠিক অনুরূপভাবে শোষণ পদ্ধতিতেও প্রোটিস্টা রাজ্যের অনেক প্রাণী খাদ্য গ্রহণ করে থাকে। যেমন নর্মালি ভাবে আমরা যদি শৈবালের ক্ষেত্রে চিন্তা করি তাহলে তারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে, বাট অ্যামিবা দেখা যায় যে ক্ষণপথ তৈরির মাধ্যমে ভক্ষণ করে থাকে অন্যান্য খাদ্য। এটি ছিল মূলত আলহামদুলিল্লাহ আমাদের সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের মূলত 7টি ধাপ রয়েছে এবং এই ধাপগুলি আলহামদুলিল্লাহ মনে রাখা খুবই জরুরি। প্রথম ধাপ জগৎ, পরের ধাপ পর্ব, ফাইলাম বা বিভাগ, পরের ধাপ শ্রেণী ক্লাস, পরের ধাপ বর্গ অর্ডার, এর পরের ধাপ গোত্র বা ফ্যামিলি,
এর পরের ধাপ গণ বা জেনাস, এর পরের ধাপ প্রজাতি বা স্পিস। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে কিংডমে যত প্রাণী বা উদ্ভিদ থাকবে পর্বে তার সংখ্যা কমে আসবে, শ্রেণীতে পর্বের তুলনায় কমে যাবে এবং বর্গে শ্রেণীর তুলনায় তাদের সংখ্যা কমবে, বর্গের তুলনায় বর্গ থেকে গোত্রে আরো কমে যাবে, গোত্র থেকে গণতে আরো কমে যাবে এবং প্রজাতিতে এসে একদম একটি প্রাণীর রূপ লাভ করবে। আমরা একটু পরে ইনশাআল্লাহ দেখতে পাবো দ্বিপদ নামকরণের সময় ইনশাআল্লাহ এই ব্যাপারগুলি আরো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দ্বিপদ নামকরণের পদ্ধতি আমরা প্রথমে জানি যে দ্বিপদ নামকরণ কি। দ্বিপদ দুটি পদ থাকবে, অর্থাৎ জীব বা উদ্ভিদের দুটি পদ সম্বলিত নামকরণের পদ্ধতিকে আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে থাকি। যে দুটি পদের প্রথমটি থাকবে হচ্ছে তাদের গণের নাম, দ্বিতীয়টি থাকবে হচ্ছে তাদের প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসান। এখানে এই সোলানাম এই অঞ্চলটার হয়েছে গণের নাম এবং এখানে যে টিউবারসান এটি হচ্ছে প্রজাতির নাম। এই দুইটি নাম মিলে যে নামকরণটি হলো সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ, সেটাকে আমরা বৈজ্ঞানিক নামকরণ বলেও চিনে থাকি। এই সমস্ত নামকরণ পদ্ধতিগুলি অবশ্যই একটি সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে এবং এই সমস্ত সুনির্দিষ্ট নিয়ম কানুন উদ্ভিদের জন্য ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কর্তৃক প্রদত্ত হতে হবে এবং প্রাণীর ক্ষেত্রে অবশ্যই ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত হতে হবে। তাদের নিয়ম অনুসারে নামকরণগুলি করতে হবে। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে নামকরণের বিভিন্ন পদ্ধতিগুলি, অর্থাৎ কি কি পদ্ধতি অনুসরণ করে নামকরণটা করতে হয়। প্রথম, নামকরণটি অবশ্যই ল্যাটিন হরফের হতে হবে বা ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, আমরা একটু আগেও দেখে এসেছি, অর্থাৎ একটি গণের নাম, একটি প্রজাতির নাম। জীবজগতে প্রত্যেকটি প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ইন্ডিভিজুয়াল বা ইউনিক হতে হবে, কার বৈজ্ঞানিক নামের সাথে কোনো বৈজ্ঞানিক নাম মিলতে পারবে না। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে এবং গণের এর পরবর্তী পদের প্রথম অক্ষরটি স্মল লেটার হতে হবে। যেমন অ্যালিয়াম সেপা পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। এই অ্যালিয়ামটি হচ্ছে প্রথম পদ, যার বৈজ্ঞানিক নামের প্রথম পদের প্রথম অক্ষরটি হচ্ছে ক্যাপিটাল এবং এর পরের অংশটি রয়েছে দ্বিতীয় পদ, যার প্রথম অক্ষরটি রয়েছে স্মল লেটারের। বৈজ্ঞানিক নামটি যদি আমরা টাইপ করতে চাই, মুদ্রণ অর্থাৎ টাইপ করি বা কম্পিউটারে যখন লিখব, তখন সেটাকে যখন আমরা প্রিন্ট করব তখন সেটা যাতে মাস্ট বি ইটালিক অক্ষর বা একটু বাঁকা হরফে থাকে। অর্থাৎ যখন আমরা এটাকে কোনো বইয়ে টাইপ করে লিখব তখন মাস্ট বি সেটাকে ইটালিক অর্থাৎ একটু বাঁকা হরফে আমাদের লিখতে হবে। হাতে লেখার সময় আমরা এদের নিচে অবশ্যই দাগ টেনে দিতে হবে। একই সময় যদি কয়েকজন বিজ্ঞানী একই জীব নিয়ে রিসার্চ করেন বা একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে যে সায়েন্টিস্ট সর্বপ্রথম এই নামটি দাখিল করবেন অগ্রাধিকার অনুযায়ী তিনি সেই নামটির প্রবক্তা। এমনকি দেখা যাবে যে
যে সায়েন্টিস্ট এই জীবের বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নামও ওই জীবের বৈজ্ঞানিক নামের পিছনে সংযোজন করতে হবে, সংক্ষেপে সেটা অবশ্যই সংযোজন করতে হবে। এটি ছিল মূলত দ্বিপদ নামকরণের পদ্ধতি। এই রুলস এবং রেগুলেশন মেইনটেইন করে আমাদের আলহামদুলিল্লাহ দ্বিপদ নামকরণ করতে হবে।